সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি এটিএন বাংলার নিয়মিত আয়োজন এটিএন বিজনেস অ্যান্ড ফাইন্যান্স থেকে। আমি আছি আপনাদের সাথে করবী জাহানিত। আজকে আমরা কথা বলবো মে দিবসের প্রেক্ষাপটে শ্রমিকদের অধিকার সুরক্ষা এবং তাদের চ্যালেঞ্জ, তাদের বর্তমান অবস্থান এবং তাদের ভবিষ্যৎ প্রত্যাশা, এসব সম্ভাবনা সব বিষয় নিয়ে আজকে কথা বলবো। যার জন্য আমরা আমাদের এটিএন বাংলা স্টুডিওতে দুজন বিশেষ অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমরা আপনাদের সাথে তাদের পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন মঞ্জুরুল ইসলাম, শ্রমিক নেতা, এবং আমাদের সাথে উপস্থিত আছেন ব্যারিস্টার সৈয়দ মাহসিব হোসেন, শ্রম ও অর্থনীতি বিশ্লেষক। আপনাদের দুজনকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। প্রথমেই আমি মঞ্জুরুল ইসলাম, আপনার কাছে আমি জানতে চাবো, বাংলাদেশের শ্রমিকদের সংগঠিত হওয়ার অধিকার কতটা কার্যকরভাবে বাস্তবায়িত হচ্ছে এবং এই বিষয়ে চ্যালেঞ্জগুলো কি কি রয়েছে? ধন্যবাদ আপনাকে। আজকের এই এটিএন বাংলার মাধ্যমে বাংলাদেশের সহ সারা বিশ্বের শ্রমজীবী মানুষ যারা আছেন তাদেরকে মহান মে দিবসের শুভেচ্ছা। একই সঙ্গে আপনি যে প্রশ্নের অবতারণা করেছেন সে বিষয়ে বলতে চাই, আমাদের বাংলাদেশের যে সংবিধান এবং বর্তমান যে শ্রম আইন, এখানে বাংলাদেশের শ্রমিকদের যে যেখানেই থাকুক না কেন তাদের সংগঠিত হওয়ার জন্য অধিকার দেওয়া হয়েছে। বাস্তবে যে জিনিসটা হলো যে এটা অধিকার কাগজে এবং সংবিধানে দেওয়া থাকলেই এটা কিন্তু বাস্তবের কারণে কঠিন। যে প্রতিষ্ঠান থেকে শ্রমিকরা কাজ করে, যে প্রতিষ্ঠানে কাজ করে, সেখান থেকে যদি কোনো ট্রেড ইউনিয়ন বা কোনো সংগঠন দাঁড় করাতে যায়, সেখানে ওই প্রতিষ্ঠানের যারা মালিক বা কর্মকর্তা যারা আছেন তাদের সদিচ্ছার উপরে অনেকটা নির্ভর করে। তারা এই ক্ষেত্রে যদি বাধা হয়ে দাঁড়ায় তাহলে শ্রমিকরা যত চেষ্টা করুক না কেন সেখানে সংগঠন করা অনেক কঠিন হয়ে দাঁড়ায়। বিগত দিনে শুনেছেন বাংলাদেশের যে সবচেয়ে বড় যে সেক্টর, যেটা গার্মেন্টস সেক্টর, এখানে প্রায় 42 লক্ষের মতো কর্মকর্তা কর্মচারী বা শ্রমিক এখানে কাজ করেন। এখানে অধিকাংশই আছেন মেয়ে শ্রমিক, কিন্তু এখন অবস্থাটা এমন পর্যায়ে দাঁড়িয়েছে যে এখানে মেয়ে শ্রমিক এবং ছেলে শ্রমিক প্রায় কাছাকাছি পর্যায়ে এসেছে। কিন্তু এখানে সংগঠন করতে গেলে অনেকের এখানে চাকরিচ্যুত ঘটেছে, অনেকের জেল জরিমানার শিকার হতে হয়েছে। এখানে মালিকদের সবচেয়ে বড় একটা শক্তি যে তার একটা প্রতিষ্ঠান ভিত্তিক অর্থাৎ বিজিএম এর নেতৃত্ব করেন, কিন্তু শ্রমিকদের মধ্যে বহুদা যে বিভক্তিগুলো আছে এই বিভক্তিগুলোর সুযোগ মালিক পক্ষ নিয়ে থাকেন বা কর্মকর্তারা নিয়ে থাকেন বা আপনার কর্তৃপক্ষ যারা আছেন তারা নিয়ে থাকেন। এক্ষেত্রে আমাদেরকে দল যেটা আছেন, দলের কখনো কখনো শ্রমিকদের তাদের সৃষ্টি করা হয়েছিল শ্রমিকদের দেখার জন্য, কিন্তু দলের ভূমিকাটা কখনো কখনো রহস্যজনক মনে হয়ে সেটা দেখা যাচ্ছে শ্রমিকদের বিরুদ্ধে চলে যাচ্ছে। এর বড় প্রমাণ হলো আপনি দেখেন এখন বিভিন্ন রকমের যে আমাদের যে সমস্ত বায়াররা যারা আছেন তাদের চাপে পড়ে সরকার কিন্তু একটা পর্যায়ে নমিনি হয়ে, মালিকরা নমিনি হয়ে তাদের ট্রেড ইউনিয়ন করার জন্য অধিকার দিয়েছে। কিন্তু সেই ট্রেড ইউনিয়নটা হলো এমন হয়েছে যে যেখানে পাতানো লোক দিয়ে বা তাদের মনোনীত লোক দিয়ে নেতৃত্ব সৃষ্টি করে দেওয়া হয়েছে। প্রকৃতপক্ষে যারা শ্রমিক নেতা বা যারা নেতৃত্ব করার মতো ক্যাপাবল বা যাদের কথা শ্রমিক সর্বোপরি বিভিন্ন শ্রমিকরা শুনে, তাদেরকে কিন্তু সংগঠন করার জন্য অনেক জায়গায় সুযোগ করে দেওয়া হয় নাই। এখানে বড় বড় 2-3টা বাধা কাজ করে। একটা যেমন বললাম মালিকের যে বাধা, দ্বিতীয়ত হলো সরকারি বিভিন্ন এজেন্সির চাপ থাকে, তৃতীয়ত হলো যে এলাকাগুলো এই প্রতিষ্ঠানগুলো আছেন বা কারখানাগুলো আছেন সেই এলাকার যারা বিভিন্ন শ্রেণীর পেশি শক্তি মাসুল যারা ওখানে ডমিনেট করে তারা একটা বড় ধরনের মালিকদের পক্ষ হয়ে কাজ করে। এই 3-4টা বাধাকে অতিক্রম করে মূলত শ্রমিকদের ওখানে সংগঠন করতে হয়। সেই ক্ষেত্রে এই 3টা বাধাকে অতিক্রম করে সাধারণ শ্রমিকদের সংগঠন করা অনেক কঠিন হয়ে দাঁড়ায়, অনেক দূরও। জি, ধন্যবাদ আপনাকে। মাহসিব হোসেন, আপনার কাছে জানতে চাবো যে এই শ্রমিকদের কর্ম পরিবেশ কতটা নিরাপদ? এই যে বিগত যে রানা প্লাজার একটি দুর্ঘটনা ঘটে গিয়েছিল, সেই ঘটনার পর আসলে কি কি ধরনের উন্নয়ন ঘটেছে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আপনার কাছে মনে হয়? থ্যাংক ইউ সো মাচ আমাকে আমন্ত্রণ করার জন্য। দেখেন, খুব সুন্দর একটা ডিসকাশন, পার্টিকুলারলি কালকে মে ডে, সেটাকে টার্গেট করে একটা সুন্দর কথা আমাদের সম্মানিত অতিথি একটা কথা বললেন যে এখন পর্যন্ত আপনার লিমিটেশনসগুলি কোথায়। উনি রাইটলি আইডেন্টিফাই করেছেন সংবিধানে কাগজ কলমে অনেক কিছু লেখা আছে, কিন্তু প্রপার ইমপ্লিমেন্টেশনের সমস্যা আছে। রানা প্লাজার যে কথাটা আপনি আমাকে বললেন, এটা বাংলাদেশের ইতিহাসে একটা ট্র্যাজিক একটা ডে। রানা প্লাজা এই ধরনের ডিসগাস্টিং একটা জিনিস বাংলাদেশের গার্মেন্টস সেক্টরটাকে নষ্ট করে ফেলছে। একটা রং ডিসিশন অফ নট এই বিল্ডিংটাকে আপনার রিকনস্ট্রাক্ট করা অথবা এটাকে আপনার একটা পরিত্যক্ত হিসেবে ডিক্লেয়ার না করে যে জিনিসটা দেখেন ইভেনচুয়ালি এটার পরে থেকে কিন্তু বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রি কিন্তু পার্টিকুলারলি কিন্তু ইউরোপিয়ান বায়ার্সরা কিন্তু সবচেয়ে বেশি ছিল আগে, এখনও আছে বাট এখন কমে গেছে। তখন থেকে কিন্তু অনেক ধরনের ইমপ্লিমেন্টেশনস করার জন্য কিন্তু বাংলাদেশ গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কিন্তু প্রেশার দেওয়া হচ্ছে যে না, এই ধরনের ফ্যাসিলিটিস আপনার ফ্যাক্টরিতে থাকতে হবে, ফ্যাক্টরির সেফ এক্সিট প্ল্যান থাকতে হবে, ফায়ার এক্সটিংগুইশ করার জন্য কী কী রিকোয়ারমেন্টস আছে সেটা থাকতে হবে, গ্রিন ইকোফিল্ড এগুলি এনশিওর করা, যাতে করে লেবার্সরা যেন শ্রমিকরা যেন তাদের যেন হেলথ অ্যান্ড সেফটি এনশিওর করা হয়। দেখেন রানা প্লাজা ওই জিনিসটা যদি না ঘটতো, ইনফ্যাক্ট রানা প্লাজা জিনিসটা দুইটা
ডাইমেনশনে চিন্তা করা যায়। একটা হচ্ছে গিয়ে ওইটা হওয়াতে বাংলাদেশে লেবার ইন্ডাস্ট্রিটাতে আপনার আরও মোর ভিজিলেন্সে চলে আসলো। কারণ তখন যেটা করলো ইন্টারন্যাশনাল বায়াররা তখন তারা বললো যে না, আমরা এই ধরনের ইয়েতে আমরা এরকম এনভায়রনমেন্ট থেকে আমরা কোনো প্রোডাক্ট পারচেস করবো না যেখানে যারা আমাদের প্রোডাক্টটা বানাচ্ছে তাদের হেলথ অ্যান্ড সেফটি এনশিওর করা হচ্ছে না। অ্যাট দ্য সেম টাইম এই আরেকটা ডাইমেনশন যেটা বলে সেটা হচ্ছে তারা ফ্যাক্টরি ওনার্স, তারা দেখা গেছে হচ্ছে তাদের জন্য তো রিগোরাস রিকোয়ারমেন্ট আগে ছিল না, এখন তাদের জন্য অনেকগুলি রিকোয়ারমেন্ট বেড়ে গেছে। তাদের হেলথ অ্যান্ড সেফটি এনশিওর করতে গিয়ে তারা দেখা গেছে যে অনেক ইভেনচুয়ালি যেটা হচ্ছে আগে বাংলাদেশে একটা পয়েন্ট ছিল, সেটা হচ্ছে এখানে যে বাংলাদেশ অনেক লো কস্টে ম্যানুফ্যাকচারিং করতে পারত। যখনই ফ্যাক্টরি ওনার্সরা যখন তাদের উপরে যখন এম্বার্গো থাকবে এই সব কিছু এনশিওর করা, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডসগুলোকে কমপ্লাই করা, মিট করা, তখনই কিন্তু দেখা গেছে তাদের কস্টিং বেড়ে যায়, স্ট্যাবলিশমেন্ট কস্ট বেড়ে যাচ্ছে। সরি, এখন তাহলে দুই ডাইমেনশন থেকে যদি আমরা দেখি একটা ইস্যুকে, রানা প্লাজা, হ্যাঁ এটা হওয়াটা ঠিক হয় নাই, বাট এটা হওয়াতে যেটা হলো শ্রমিকদের রাইটসগুলোকে যে আসলে যেটা প্রোটেক্টেড করতে হবে, তাদের হেলথ অ্যান্ড সেফটি এনশিওর করতে হবে, সেটাকে এনশিওর করার জন্য বাংলাদেশ গভর্নমেন্টের তখন যদি কোনো তৎপরতা নাও থাকে, সেটা ইন্টারন্যাশনাল এন্টিটিসগুলি তারা বাংলাদেশকে কম্পেল করার জন্য বাধ্য করলো। ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন কিন্তু তখন বাংলাদেশকে কিন্তু কম্পেল করলো অনেক কিছু। আগে কিন্তু বাংলাদেশ কিন্তু আইএলওর প্রত্যেকটা কনভেনশন কিন্তু র্যাটিফাই করে ছিল না, এখন কিন্তু 36টা কনভেনশনকে র্যাটিফাই করেছে আর একটা প্রোটোকলকে তারা কিন্তু বাংলাদেশ কিন্তু এখন অ্যাডপ্ট করেছে। আগে কিন্তু অনেক কম ছিল। এটা কেন? কারণ হচ্ছে কি যখনই বাংলাদেশের উপরে স্যাংশন আসা শুরু করলো যে না, তোমার দেশের লেবার্সদেরকে তোমরা হেলথ অ্যান্ড সেফটি এনশিওর করতে পারো না, আমরা এই ধরনের এরকম ডেথ ট্র্যাপের কোনো জায়গার থেকে আমরা আমাদের প্রোডাক্টস নিব না, তখনই থেকে কিন্তু বাংলাদেশ গভর্নমেন্টের উপরে প্রেশার আসা শুরু করলো যে আমরা এটাকে এনশিওর করব। এতগুলি ডিপার্টমেন্ট আসলো বা আমাদের বাংলাদেশে এখন যদি আমরা যদি দেখি তাহলে মিনিস্ট্রি অফ লেবার যদি কাউন্ট করা, সেটার সাথে আরও 5টা অধিদপ্তর আছে, প্রাইভেট, নন গভর্নমেন্ট আর হচ্ছে গিয়ে আপনার ফুল ফেজেটিক গভর্নমেন্ট, যেটা হচ্ছে গিয়ে শ্রমিকদেরকে নিয়েই ডিল করে। ন্যাশনাল ওয়েজ বোর্ড থেকে, তারপরে ডিএলওর যে কথাটা বললো, ডিপার্টমেন্ট অফ ডাইরেক্টরেট অফ লেবার, তারপর হচ্ছে গিয়ে আপনার আর যারা আছে আপনার ইন্সপেকশনের জন্য যে আপনার আলাদা ডিপার্টমেন্টগুলোকে করে দেওয়া হলো, এটা পারপাসটা কি? পারপাস হচ্ছে একটাই, সেটা হচ্ছে গিয়ে শ্রমিকদের হেলথ অ্যান্ড সেফটি এনশিওর করার জন্য। এগুলি আরও আসলো রানা প্লাজা ট্র্যাজিক ইনসিডেন্টের পরে থেকে। প্রবলেমটা হচ্ছে কি এটা প্রপার ইমপ্লিমেন্টেশনটাকে নিয়ে। যেই জিনিসটা আমাদের সম্মানিত অতিথি আজকে যে জিনিসটা আইডেন্টিফাই করলো, সেটা হচ্ছে দেখেন আমাদের গভর্নমেন্টের আমাদের জিডিপির একটা ভালো একটা অ্যামাউন্ট অফ মানি কিন্তু আমরা স্পেন্ড করি এই ডাইরেক্টরসগুলোকে কিন্তু আপনার করতে। প্রত্যেকটা ডাইরেক্টরের মধ্যে একটা তাদের একটা ওয়ার্ক ফোর্সের জন্য আলাদা করে একটা পেমেন্ট করতে হয়, গভর্নমেন্ট পে স্কেলে একটা ভালো একটা অ্যামাউন্ট তাদেরকে দিতে হয়। এটা কার? ট্যাক্স পেয়ারদের টাকা। কাদের জন্য দেওয়া হচ্ছে? শ্রমিকদের হেলথ অ্যান্ড সেফটি এনশিওর করার জন্য। এখন সেখানে যদি দেখা যাচ্ছে না এতগুলি টাকা খরচ করে, ট্যাক্স পেয়ারদের টাকা খরচ করে 6টা-7টা বডিকে আপনার মান্থলি রেমুনারেট করা হচ্ছে, তাদের পেনশন সব কিছু এনশিওর করে, কাদের জন্য? শ্রমিকদের জন্য। সেটা যদি এনশিওর না হয়, এটাও কিন্তু একটা বড় একটা চ্যালেঞ্জের মধ্যে আসে। তাহলে এই ডাইরেক্টরেটসগুলি, এই গভর্নমেন্ট বডিজগুলি আসলে কি তাদের এক্সিস্টেন্সটা কী তাহলে? জি, ধন্যবাদ আপনাকে। আপনার কাছে যদি জানতে চাই যে শ্রমিকদের যে বিভিন্ন ধরনের দাবি দেওয়া থাকে, তাদের আন্দোলন থাকে বা তারা আন্দোলন করছে, এর ফলে কি কি ধরনের পরিবর্তন এসেছে বা তাদের দাবি দেওয়াগুলো যদি মেনে নেওয়া হয় তাহলে তাদের স্থায়িত্বকাল কতটুকু থাকবে সেই দাবির? শ্রমিকদের আন্দোলনের ফলে এবং বিভিন্ন দাতা সংস্থা বা আমাদের যে ওনার যারা ডোনার কান্ট্রি যারা আছেন তাদের মূলত চাপে কিন্তু সরকার একটা বাধ্য হয়েছে অনেকগুলো দাবি আমাদের মেনে নিতে। কিন্তু দুঃখজনক হলো সত্য হলো যে এই দাবিগুলো কিন্তু এমনি এমনি আসে নাই। আমরা দেখেন আমরা দাবি করলাম কি যে আমাদের এখানে কিছু ভাই যে কথা বললেন আর কি, যেখানে হেলথ অ্যান্ড সেফটি যে ব্যাপারটা আসছিলেন আর কি, এটা কিন্তু আমাদের দাবি ছিলেন। এবং এইটা যে বাংলাদেশের শ্রমিকদের যে নিরাপত্তা থেকে শুরু করে স্বাস্থ্য নিরাপত্তা, সুরক্ষা, এই ব্যাপারটা যে আমাদের দেখতে হবে, এটা কিন্তু একটা সময় কোনো পক্ষে স্বীকারই করতেন না। রানা প্লাজা দুর্ঘটনার পরে আজকে শ্রমিকদের আন্দোলনের ফলে এবং বিভিন্ন ধরনের যে সমস্ত আমাদের বাইরের কান্ট্রি যারা আছে তাদের চাপে কিন্তু আজকে কলকারখানা পরিদর্শন বিভাগ যেটা আছে, এটা কিন্তু নাম অবস্থা কোনো রকমের কাগজে কলমে ছিল, এটা কিন্তু একটা পরিপূর্ণ এখন একটা ডিজিট দপ্তরে পরিণত হয়েছেন। দেখেন আমাদের আন্দোলনের ফলে এই দপ্তরটা পরিপূর্ণ হয়েছে। এখানে প্রায় আমার জানা মতে প্রায় যতগুলো লোক কর্মরত আছেন এর শতকরা 90 হয়েছে রানা প্লাজা দুর্ঘটনার পরে কিন্তু এটা ঘটছে। অর্থাৎ পৃথিবীর যত বড় বড় ট্র্যাজেডিগুলো দেখেন, সেই ট্র্যাজেডিগুলোর পরে যে পরিবর্তনগুলো আসছে সেই ট্র্যাজেডিগুলোর শিকার হচ্ছে কিন্তু শ্রমিকরা। আজকে যে মে দিবস নিয়ে আলোচনা করতেছে, পৃথিবীতে আজকে যে সভ্যতার আজকে যেটাকে বলা হয় চারণভূমি, যেটাকে বলা হয় পশ্চিমা দেশ, ওখানে কিন্তু দেখেন আমেরিকাতে কিন্তু 1886-তে যে শ্রমিকদের রক্তের বিনিময়ে কিন্তু আজকের এই মে দিবসটা আসছে। এবং আজকে বাংলাদেশের রানা প্লাজার পরে 2012 পরে থেকে গার্মেন্টস সেক্টর থেকে শুরু করে বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে কর্মক্ষেত্রগুলোকে নিরাপদ করার জন্য যে উদ্যোগগুলো সরকার বা বিভিন্ন প্রতিষ্ঠান বা বিভিন্ন মালিক
মালিকরা যেটা হাতে নিয়েছেন এটা কিন্তু রানা প্লাজাকে কেন্দ্র করে কিন্তু হয়েছে। এক্ষেত্রে শ্রমিকদের কতটুকু নিরাপত্তা এসেছে জানি না, কিন্তু যে সমস্ত প্রতিষ্ঠানগুলো গড়ে উঠেছে সরকারিভাবে তারা ব্যাপকভাবে লাভবান হয়েছে। কিন্তু আমরা এটুকু বলতে চাই যে শ্রমিকদের রক্তের বিনিময়ে, শ্রমিকদের জীবনের বিনিময়ে এবং তাদের আত্মদানের বিনিময়ে কিন্তু আস্তে আস্তে একটা পরিবর্তন আসতেছে, কিন্তু যারা চলে গেছে তাদেরকে হয়তো আমরা পাবো না। আপনি দেখেন বাংলাদেশ এখন প্রত্যেকটা কারখানাতেই এখন কিন্তু মোটামুটি যেটা বলেন সেফ এক্সিট যেটা, এটা কিন্তু এখন মোটামুটি একটা এনশিওর করা হচ্ছে এবং এখানে একটা গ্রিন জব যেটা সেটা এখন চেষ্টা করা হচ্ছে, কর্মক্ষেত্রে পর্যাপ্ত আলো এটার একটা ব্যবস্থা করা হচ্ছে। তারপরে নারী নেতৃত্ব মানে যারা আছেন তাদের জন্য, তাদের বাচ্চাদের জন্য ডে কেয়ারের যেটা দাবি, এটা আমরা কিন্তু প্রথম তুলেছিলাম শ্রমিকদের পক্ষ থেকে। এটা কিন্তু কোনো বড় বড় কোনো সুচির সমাজ কিন্তু এটা করে নাই, শ্রমিকদের পক্ষ থেকে এটা বলা হয়েছিল। তারপরে আজকে মেয়েদের যে আপনার ছুটির যে ব্যবস্থাটা যেটা 112 দিন থেকে 120 দিনে যে উন্নীত হয়েছে, এটা কিন্তু শ্রমিকদের পক্ষ থেকে করেছে। তাদের ন্যায্য মূল্যে খাবারের যে ব্যবস্থা এটা করা হয়েছে। আমরা প্রথম দাবি করেছিলাম যে গার্মেন্টস শ্রমিক থেকে শুরু করে যে সমস্ত বিভিন্ন প্রতিষ্ঠানে মানে বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত যারা শ্রমিকরা আছেন তাদের যে টাকা বেতন দেওয়া হয় এবং এই বেতনে তারা যে খাবারগুলো খায় এটা সুষম কোনো খাবার নয়। এই খাবারগুলো খেয়ে দেখা যাবে নতুন যে প্রজন্মটা দুনিয়াতে আসতেছেন এই প্রজন্মটা অপুষ্টিতে ভুগবে, খরবাকায় হবে। অর্থাৎ বাংলাদেশের জনসংখ্যা আগে যে অপারেশন ছিল দেখবেন এরা ছোট হয়ে যাচ্ছে, বেটে হয়ে যাচ্ছে, এটা আমাদের দাবি ছিল। তা আমরা বলতে চাই আমাদের আন্দোলনের ফলে এই জিনিসগুলো আসলে আস্তে আস্তে শুরু হয়েছে আসার জন্য আমরা চেষ্টা করব বা আমরা আশা করব যেটার যেন স্থায়িত্ব পায় কিংবা ডে বাই ডে এটা আরও ডেভেলপ করে। আজকে আপনি যেটা বলছেন স্থায়িত্ব কতটুকু হবে, স্থায়িত্ব কতটুকু এটা মানসিকতার উপর নির্ভর করবে। আমরা এখনও বললাম, আগে বলেছি, পরে বলবো যে আমরা চাবো ডে বাই ডে এটা যেন আস্তে আস্তে উন্নতি হয়। আমরা মালিক পক্ষ শ্রমিক পক্ষ মিলে এই প্রতিষ্ঠানকে বাঁচাতে চাই, শ্রমিকদেরকেও বাঁচাতে চাই। শ্রমিক মালিক মিলে সমৃদ্ধ একটা বাংলাদেশ, সমৃদ্ধ একটা দেশ গড়ার জন্য যে প্রতিষ্ঠানটা থাকবে সেই প্রতিষ্ঠানকেও বাঁচাতে চাই। শ্রমিকটা সেই জন্য সর্বপ্রকারে মানে সবসময়ই এ ব্যাপারে সোচ্চার আছে এবং শ্রমিকরা কিন্তু খালি তার নিজের জন্যই বলে না, শুধু নিজেদের জন্য না বলে না, শ্রমিক কিন্তু তার মালিকের কথাও বলে, শ্রমিক তার প্রতিষ্ঠানের কথা। অর্থাৎ প্রতিষ্ঠানকে বাঁচিয়ে শ্রমিকদের যে ন্যায্য দাবিগুলো আছে সেগুলো বাস্তবায়নের জন্য শ্রমিকরা সবসময় কাজ করে যাচ্ছে। সেক্ষেত্রে শ্রমিক সংগঠনগুলো ওই রকম দাবি করে যে প্রতিষ্ঠান বাঁচিয়ে শ্রমিকদের দাবিগুলো পূরণ করা হোক। জি, ধন্যবাদ আপনাকে। আপনার কাছে যদি জানতে চাই যে এই যে শ্রমিকদের যে একটা ন্যূনতম মজুরি নির্ধারণের যে বর্তমান নীতিমালা, এইটা আসলে একটা শ্রমিকের জীবনযাত্রার মান উন্নয়নে কতটুকু সহায়ক বলে আপনি মনে করেন? থ্যাংক ইউ। দেখেন, আমরা যত কিছুতে আমরা আসি না কেন পুরো জিনিসটা রিভলভ করে ইনফ্লেশনের উপরে। আমাদের এখন একটা অ্যামাউন্ট সেট করে দেওয়া 25,000 টাকা, 30,000, 50,000 টাকা, আসলে সেই অ্যামাউন্টের থেকে বড় কথা ইনফ্লেশনটাকে মাথায় রেখে আপনার এরকম না যে আপনার এটা একবার করলাম সারা জীবনের জন্য ঠিক হয়ে গেল, 5 বছরের জন্য না, এটা প্রতি 6 মান্থস পর পর এটাকে চেঞ্জ করা উচিত। যদিও অনেক জায়গায় বলেছে প্রতি বছর, আমার কাছে মনে হয় না, এভরি 6 মান্থস পর পর এই ইনফ্লেশনটাকে আপনার অ্যাডজাস্ট করে কত কীভাবে তার স্যালারিটা দেওয়া উচিত সেটাকে ডিটারমাইন করা উচিত। এখন প্রবলেমটা যেটা হয় সেটা হচ্ছে এখানে যে আপনি কাদেরকে আপনি এই স্যালারিটা সেট করতে বসাচ্ছেন। এরকম যদি কেউ থাকে, যারা দেখা গেছে তারা অ্যাকচুয়ালি জানেই না যে তাদের রিকোয়ারমেন্টসটা কী। এই জন্যই কিন্তু ট্রেড ইউনিয়নটা ইম্পর্টেন্ট, এই জন্য কিন্তু কালেকটিভ সিবিএ ইম্পর্টেন্ট। তারা জানে হচ্ছে গিয়ে যে একটা শ্রমিকের গুড লাইফ এনশিওর করার জন্য তার কী কী দরকার। অনেক সময় শ্রমিকরা দেখা গেছে হচ্ছে গিয়ে যে তারা আপনার এমন জায়গা থেকে তারা চলে আসে কাজ করার জন্য, সেখানে দেখা গেছে হচ্ছে গিয়ে তাদের মানে অ্যাকোমোডেশনের মানে কস্ট বেয়ার করতেই তাদের একটা স্যালারির সিগনিফিকেন্ট পার্সেন্ট চলে যায়। তো তারা খাবার দাবার খাবেটা কি, প্রপার অ্যাকোমোডেশন কিন্তু এখানে নাই। আমরা পুরো ডিসকাশনের মধ্যে কিন্তু আমরা দেখতেছি হচ্ছে আজকে আমাদের যে ডিসকাশন, আমাদের সম্মানিত ভাই যেটা বললো, সব ডিসকাশনের মধ্যে কিন্তু আমরা একটা জায়গায় রিভলভ করছি, সেটা হচ্ছে কি গার্মেন্টস ইন্ডাস্ট্রি অথবা ইন্ডাস্ট্রিগুলোতে এখন একটা জায়গা যেটা হচ্ছে ইগনোর থাকে, সেটা হচ্ছে ডোমেস্টিক ওয়ার্কার। এদেরকে যে আপনার কোনো এদেরকে লুক আফটার করার জন্য অথবা এদেরকে কোন স্যালারিতে তারা কাজ করতেছে। কিছুক্ষণ আগে মেয়েদের ব্যাপারে যে বলা হচ্ছে, আসলে আমার ইতিহাসটা যদি আমরা দেখি, শিকাগোতে যেই আপনার রেভলিউশনটা হলো 8 ঘন্টা, যাতে করে তাদেরকে যেন কাজের বেশি যেন তাদেরকে যেন আপনার প্রেশার না দেওয়া হয়। এখান থেকে কিন্তু রেভলিউশনটা শুরু হলো। আজকে এই মে দিবস, আমেরিকা কানাডা কিন্তু মে দিবস সেলিব্রেট করে বাই দ্য ওয়ে সেপ্টেম্বর মাসে, ফার্স্ট মানডে অফ সেপ্টেম্বর। আর ওয়ার্ল্ড বাকি সবাই জানে 1 মে সেলিব্রেট করে। উৎপত্তিটা কোথা থেকে? তখন একটা রেভলিউশন হলো যে 8 ঘন্টার বেশি কাউকে কাজ করানো যাবে না। এখন আপনি বা ডোমেস্টিক ওয়ার্কার যারা আছে তাদের কথা চিন্তা ভাবনা করে দেখেন, তারা কিন্তু 8 ঘন্টার কনফাইনমেন্টে তারা নাই, তারা কিন্তু হচ্ছে গিয়ে মোর দেন 18-20 আওয়ার্স তারা কিন্তু কাজ করতেছে একটা বাসায় যারা কাজ করে। এখন এদের স্যালারিটা কিন্তু আপনার যে কত হবে না হবে এটা কিন্তু কোনো ধরনের কিছুর মধ্যে কিন্তু আসতেছে না। তার চেয়ে বড় কথা হচ্ছে এখানে ট্যাক্সেশনের কথা যদি আমরা চিন্তা ভাবনা করি, ফ্যাক্টরিতে কতজন এমপ্লয়িজ আছে, কতজন ওয়ার্কার আছে, সেটা কিন্তু একটা লিস্ট কিন্তু আপনার মন্ত্রণালয়ের কাছে চলে যায়, ডিএলওর কাছে চলে যায়। কিন্তু একটা বাসার ভিতরে সেভাবে কিন্তু তার কিন্তু ট্যাক্সেশনের উপরে তার উপর ইম্প্যাক্ট ক্রিয়েট হয়। কিন্তু অন দ্য কন্ট্রারি
হাউস হোল্ড জব যারা করে, যেসব কাজের মানে যেসব মানুষেরা বাসায় কাজ করতেছে, আপনার ডোমেস্টিক ওয়ার্কার যারা, তাদের কিন্তু কোনো লিস্ট অফ ইয়া কিন্তু কোথাও নাই। এরাও কিন্তু একই ইন্ডাস্ট্রি থেকে বিলং করে। একইভাবে ফ্রিল্যান্সাররাও কিন্তু একই সেমভাবে। আমাদের দেশে কিন্তু অনেক ফ্রিল্যান্সার আছে, আউটসোর্স ওয়ার্কার আছে। হ্যাঁ, একটা জিনিস যেটা নতুন আসছে সেটা হচ্ছে এখানে আউটসোর্স যারা থাকবে তারা সেম স্যালারি পাবে, পার্মানেন্ট যারা তাদের ইয়াতে। এইটা একটা জায়গা, এটাকে সেট হয়ে গেছে নাকি? এটা এখনো সেট, এটা এখনো ডিসকাশনের মধ্যে আছে যে আউটসোর্সার তাদেরকে কোনোভাবে আন্ডার ডিসক্রিমিনেট করা যাবে না। যে বৈষম্য নিয়ে যে কথাবার্তা আসতেছে, হ্যাঁ বৈষম্য, এটাও কিন্তু একটা ফর্ম অফ বৈষম্য। ওইভাবে আসে না, ওইটা হলো কি এখন বলছে যে ওরা নির্দিষ্ট একটা হারে এখন ওদের বেতনটা একটা যাতে বৃদ্ধি পায় এবং একটা ইন্টেনসিভ যেটা ছিল বোনাস যেটা, এটার মধ্যে যাতে অন্তর্ভুক্ত করা যায়, এটার একটা প্রপোজাল দিচ্ছে, এটা গেজেট এখন হয়নি, এটা প্রাইমারি পর্যায়ে রয়েছে। আপনার আলোচনার পরে আমি বাবা যদি কথা বলার সুযোগ থাকে আমি বলবো। কিন্তু প্রবলেমটা হচ্ছে আবারও এখানে, সেটা হচ্ছে এখানে যে অনেক সময় আমরা যেটা দেখি যে একটা জিনিস এই সিচুয়েশন ডিমান্ড করে এখন এটার ইমপ্লিমেন্টেশনটা, তো এখন চেঞ্জটা আনফর্চুনেটলি যেটা হয়, এটা ডিসকাশন শুরু হয় এখন, সেই ডিসকাশন বাস্তবায়ন হতে 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 2-4-5 বছর চলে যায়। তো এই যে মাঝখানে যে ফেজটা, এই ফেজটা কিন্তু একটা টাইম থাকে যেখানে কিন্তু মানুষজন সাফার করে যায়। যখন একটা বড় একটা বাংলাদেশে একটা রেভলিউশন হওয়ার দিকে যাচ্ছিল লাস্ট গভর্নমেন্টের সময়, যেই স্যালারিটাকে নিয়ে, তখনও কিন্তু আপনার এই জায়গায় ছিল। এখন পর্যন্ত কিন্তু জিনিসপত্রগুলো কিন্তু প্রপার ফ্রেমওয়ার্কের মধ্যে আসে নাই। আসলে কাদের স্যালারি এখানে আমরা ডিসাইড করতেছি? মানে লেবারসদের। এই লেবারদের এই বিষয়গুলোকে কারা দেখতে পারবে? অফকোর্স তাদের রিপ্রেজেন্টেটিভরা। আনফর্চুনেটলি আপনি যদি এখন মানে তাদের রিপ্রেজেন্টেটিভদের সাথে যদি প্রপারলি যদি বার্গেন না করে তাদের, আর 1 ইয়ার ইন্টারভালে যদি আপনার যদি এটাকে যদি ডিসাইড করা হয় তাদের আপনার মিনিমাম মানে ওয়েজটা, প্রবলেমটা যেটা হচ্ছে যে ইনফ্লেশনটা এতই কুইকলি মুভ করতেছে ওয়ার্ল্ড ওয়াইড সেটা। আর আরেকটা যে আপনি দেখেন, ওয়েস্টার্ন ওয়ার্ল্ড হোক, আমাদের ডেভেলপিং কান্ট্রি, এখানে তো ক্যাপিটালিস্ট ফর্ম অফ গভর্নমেন্টে কিন্তু সবাই করছে। ইংল্যান্ডে লেবার পার্টি ছিল, এখন কিন্তু আর সেটা কিন্তু নেই। আমেরিকাতে কিন্তু মোর অফ আ ক্যাপিটালিস্ট ফর্ম অফ গভর্নমেন্টে এখন চলতেছে। এখন যদি আপনি যদি চিন্তা করেন, ক্যাপিটালিস্ট ফর্ম অফ গভর্নমেন্ট যেখানেই থাকবে ওয়ার্ল্ডের ডমিনেটিং কান্ট্রিতে, ইনফ্লেশন উইল বি দ্য ফার্স্ট থিং টু টেক ইনটু অ্যাকাউন্ট। তখন কী হবে? জিনিসপত্র মূল্য বেড়ে যায়। আর ইনফ্লেশনের জন্য সবচেয়ে সাফার করা হচ্ছে যারা নিম্ন আয় যারা করে, তারা মধ্যবিত্তরা, তারা সার্ভাইভ করে ফেলে। যারা রিচ ক্লাস থাকে তারা সার্ভাইভ করে। কারণ দেখা গেছে হচ্ছে যে পোলট্রি, যেমন আমেরিকাতে ডিমের ডজনের দাম বেড়ে গেছে এত টাকা। যারা পোলট্রি বিজনেসের সাথে ইনভলভ আছে তারা হচ্ছে রিচ ক্লাস, তাদেরকে এফেক্ট করে না। ইভেনচুয়ালি কাদেরকে এফেক্ট করতেছে? যারা হচ্ছে কি নিম্ন আয়ের মানুষ, তারা দেখা গেছে হচ্ছে এই পোলট্রি এফোর্ড করতে পারতেছে না। ইনফ্লেশনটা কী হলো? রাতারাতি চেঞ্জ হয়ে গেল। এখন দেখা গেছে হচ্ছে কি যে বাংলাদেশে যদি আমরা যদি দেখি যে হঠাৎ করে রাতারাতি দেখা গেল হচ্ছে কি 3 মাসের মধ্যে ডিমের দাম বেড়ে গেল অনেক টাকা, দুধের দাম বেড়ে গেল অনেক টাকা। সেখানে তার মজুরি 20,000 টাকা 30,000 টাকা যাই দিচ্ছেন, সে দেখা গেছে বাসা ভাড়া দেওয়ার পরে সে আমিষ জাতীয় খাবার কেনার মতো তার অবস্থাতেই সেই নাই। তো এখন যদি আমরা যদি তার মিনিমাম ওয়েজ যদি 1 ইয়ার পর্যন্ত ওয়েট করতে হয় এটা চেঞ্জ হবে, তখন তো দিনে দেখা গেছে 6 মাস 8 মাসে সার্ভাইভ করবে কীভাবে? কারণ এই লেবাররা যারা ইন্ডাস্ট্রিতে জব করতেছে অথবা বিভিন্ন সেক্টরে জব করতে, তারা কীভাবে তাদের শ্রম দিয়ে জব করতেছে, তাদের সেই ধরনের হচ্ছে কি একটা পুষ্টির চাহিদা কিন্তু তাদের দরকার। মাঝখানে একটু কথা বলি, এটা বেতনের যে পরিবর্তনের কথা বললেন, বেতনের পরিবর্তন না, বৎসরের কাজ শেষে যে একটা যেটাকে বলা হয়, আমরা যেটা ইনক্রিমেন্ট যেটা বলি, যেটা ইনক্রিজ হয় 5% ইনক্রিজ যেটা হয়, এইটা যদি আপনি বছর শেষে যদি আপনি দেন, আপনি দেখেন 5% আপনি ইনক্রিজ করতেছেন তার স্যালারিটাকে, বাট আপনার দ্রব্যমূল্য আপনি দেখবেন কখনো কখনো 40, 50, 100% আপনি 5% আপনি গর্ব করে বলতেছেন, সরকার এবং মালিক পক্ষ গর্ব করে বলেন যে আমরা বেতন তো প্রতি বছর 5% হারে বৃদ্ধি করতেছি। আপনি 5% বৃদ্ধি করতেছেন, আলহামদুলিল্লাহ আমরা স্বীকার করে নিলাম। কিন্তু আপনি খাদ্যমূল্য থেকে শুরু করে সমস্ত আপনার জ্বালানি তেল থেকে শুরু করে সমস্ত কিছু যেগুলো মানুষের জীবনমানের সাথে জড়িত, প্রত্যেকটা জিনিসের দাম একদম শুরু করেন আপনি 5% আপনি দিচ্ছেন, বাট প্রকারান্তর 20% থেকে শুরু করে 100% পর্যন্ত বাড়িয়ে নিয়ে যাচ্ছেন। তার মানে কি আপনি আমাকে দিলেন 5 টাকা, কেটে নিচ্ছেন হলো 30 টাকা, 15 টাকা, 20 টাকা। এই অবস্থায় যে ঘাটতিগুলো, এই ঘাটতিগুলো মানুষকে ঋণের মধ্যে পড়ে যাচ্ছেন, ঘাটতির মধ্যে পড়ে যাচ্ছেন। এবং এই ঋণ এবং ঘাটতির মধ্যে যারা পড়তেছেন, সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষ, শ্রমিক শ্রেণীর মানুষ যারা, তারা এখানে কিন্তু ধনিক শ্রেণীর উপর এটা কিন্তু এফেক্ট হচ্ছে না, কারণ ধনিক শ্রেণী তো ওটার সুফলটা তো তারা ভোগ করতেছে, আর এটা টোটাল এফেক্ট হচ্ছে হলো শ্রমিক শ্রেণীর উপরে। জি, এই মে দিবসের প্রেক্ষাপটে শ্রমিকদের অধিকার রক্ষায় সরকার, মালিকপক্ষ এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা কতটুকু? এখানে ভূমিকা বলতে যেটা সকলেরই ভূমিকা আছে, কম এবং বেশি, সেটা আমরা সবসময় স্বীকার করি। কিন্তু সেই স্বীকার করার মধ্যেই একটা জিনিস আমাদের প্রশ্নের মধ্যে থেকে যায়, সেটা হলো কেউ এখানে কিছু মেকি কিছু ভাব থাকে।
আপনাকে দেখতে হবে সেটা প্রকৃতপক্ষে আন্তরিকতার সাথে হচ্ছে না মেকি হচ্ছে। বিগত দিনেও দেখছেন আমরা এখানে কিছুটা পলিটিক্যাল কথা এসে যাবে। বিগত দিনের সরকার আপনি 2012 সাল পর্যন্ত বলছিলেন যে শ্রমিক শ্রেণীর অধিকার রক্ষার জন্য সরকার চেষ্টা করবে, বাট 2018 পরে গভর্নমেন্ট বললো যে আমরা বাংলাদেশকে ব্যবসা বান্ধব করার জন্য ব্যবসায়ীদের স্বার্থকে আমরা সংরক্ষণ করব। এই কথাগুলো কিন্তু স্পষ্ট করে সরকার প্রধান থেকে শুরু করে সরকারের লোকরা বলেছিলেন, যার ফলশ্রুতিতে গার্মেন্টস শ্রমিকরা যখন তারা বেতন বৃদ্ধির জন্য একটা আন্দোলন করেছিল, এটা পৃথিবীর কোথাও আছে কিনা জানি না, যে 1886 পরেই বাংলাদেশে প্রথম মনে হয় কোনো ঘটনা ঘটেছে যে বেতন বৃদ্ধির জন্য আন্দোলন করতে যে 5 জন গার্মেন্টস শ্রমিককে গুলি করে মেরে ফেলা হয়েছিল। এই যে আজকে আমার এখানে বলতে হবে গার্মেন্টস শ্রমিক আঞ্জুয়ারা, রাসেল হলদার, জালালউদ্দিন এবং ইমরান, এদেরকে সরাসরি পুলিশ এবং আওয়ামী সন্ত্রাসীরা গুলি করে মেরেছিল। ওরা চাইছিল কি বেতন বৃদ্ধির জন্য। সেই বেতন বৃদ্ধি ওদেরকে কিন্তু করা হয়েছে ঠিকই, কিন্তু ওদের জীবনের বিনিময়ে, এবং সেটা করা হলো কি ওরা ন্যূনতম 25,000 টাকা স্যালারি ছিল, সেই 25,000 টাকার স্যালারিকে 12,000 টাকা দেওয়া হয়েছে, অর্ধেক দেওয়া হয়েছে। এবং এটাও শোনা যায় তখনকার সময়ের গোয়েন্দা সংস্থাগুলো, এজেন্সিগুলো হোটেল রেডিসনের মতো জায়গায় জোর করে নিয়ে তৎকালীন নামধারী কিছু শ্রমিক নেতাদেরকে নিয়ে বসিয়ে সই করিয়ে ওই বেতনটাকে তাদেরকে চাপিয়ে দেওয়া হয়েছে। এবং আমরা 2024-এর 5ই আগস্টের পট পরিবর্তনের পরে, অর্থাৎ ফ্যাসিস্ট বিদায় হওয়ার পরে আমাদের পক্ষ থেকে, সংগঠনের পক্ষ থেকে আমরা সরকারকে দাবি করেছি যে শ্রমিকদের যে দাবি যেটা ছিল, বিশেষ করে 25,000 টাকা ন্যূনতম বেতন এটা দিতে হবে। এবং 2024 আগস্টের শেষের দিকে আমরা দাবি করেছিলাম। শেষ পর্যন্ত সেপ্টেম্বরের 17 তারিখে একটা চুক্তিনামায় আসা হয়েছিল যে না, এই বেতন যাতে পরিবর্তন করা হয়, যেন নতুন করে আর একটা কমিটি করে দেওয়া হবে। দুর্ভাগ্যজনক সত্য হলো এখন ইন্টেরিয়র গভর্নমেন্ট, সেটা কিন্তু আমরা চুক্তি ঠিকই করেছি, কিন্তু এটা বাস্তবায়নের কোনো উদ্যোগ এখন পর্যন্ত নেওয়া হয়নি। ওখানে যে 18টা দাবি করা হয়েছিল, 18টা দাবির মধ্যে মাত্র 2টা দাবি মেনে নেওয়া হয়েছে। একটা হলো মেয়েদের যে মাতৃত্বকালীন যেটা ছুটি আছে নারী শ্রমিকদের জন্য, সেটা 112 দিনের জায়গায় 120 দিন হবে। আর দ্বিতীয়ত হলো যে ওদের বেতন যে ইনক্রিজ যেটা করা হয় বছরে 5%, সেটা মানে যেটা করা হচ্ছিল আর কি, ওইটা 5 থেকে 9% পর্যন্ত সর্বোচ্চ এটা যাতে বৃদ্ধি করা হয়। এই 2টা জিনিস ইমপ্লিমেন্ট হয়েছে। আর 16টা দাবি এখন পর্যন্ত আলোর মুখ দেখে নাই, এই অবস্থায় চলছে। আর যে কথাটা আপনি বলতেছিলেন যে এই জিনিসগুলো করার জন্য আন্তর্জাতিক সরকার এবং রাজনৈতিক সংগঠনগুলোর পক্ষ থেকে তাদের ভূমিকা অবশ্যই থাকে। আপনি বাংলাদেশের যে পরিস্থিতি, এখানে আপনি স্বীকার করতে হবে, রাজনৈতিক সরকার যখন আসবে, রাজনৈতিক সরকারগুলো সিদ্ধান্ত নিবে, তার রাজনৈতিক ওই সরকারের বা ওই দলের যে সমস্ত শ্রমিক সংগঠনগুলো আছে, তারাও যদি সমস্যারে যদি এই দাবিগুলো শ্রমিকদের পক্ষে তুলে, তখন কিন্তু সরকার এটা মানতে বাধ্য হয়। কারণ ওই শক্তি দিয়েই কিন্তু সরকার পরিচালিত হয়, ওই শক্তি দিয়ে রাজনৈতিক শক্তিগুলো শক্তিশালী হয়। সেই ক্ষেত্রে রাজনৈতিক শ্রমিক নেতৃত্ব যারা আছে, তাদেরকে ঐকান্তিকভাবেই শ্রমিকদের পক্ষে কথা বলার জন্য যদি কাজ করে, তাহলে বই শক্তিগুলোরও আমরা সমর্থন পাবো, দেশের জায়গা থেকেও আমরা সমর্থন পাবো, শক্তি যোগাতে সক্ষম হবো আর কি। জি, ধন্যবাদ আপনাকে। আপনার কাছে যদি জানতে চাই যে শ্রমিকদের অভিযোগ ও সমস্যাগুলোর সমাধানে কারখানাগুলোতে আসলে কি ধরনের অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থা রয়েছে এবং তা কতটুকু কার্যকর? দেখেন, শুধু কারখানাতে না, আপনার প্রত্যেকটা ফ্যাক্টরিগুলোতে, প্রত্যেকটা আপনার অর্গানাইজেশনগুলোতে কিন্তু আপনার ট্রেড ইউনিয়ন আছে, কালেকটিভ বার্গেন এজেন্টসও আছে, তারা কিন্তু আপনার এই বিষয়গুলোকে কিন্তু আপনার অ্যাড্রেস করে। এছাড়া কিন্তু বাংলাদেশ লেবার ল, বাংলাদেশ লেবার রুলস, ন্যাশনাল পলিসিস যেগুলি আছে, 2টা পলিসি আসছে এই আপনার শ্রমিকদেরকে অ্যাড্রেস করার জন্য। এদের কিন্তু আপনার এখানে কিন্তু অনেকগুলি গাইডলাইন্স বলে দেওয়া আছে, আপনার কীভাবে সে তার গ্রিভেন্সগুলোকে রেইজ করতে পারবে, সেটা আপনার কীভাবে অ্যাড্রেসড হবে। আরেকটা ভালো যেটা আমাদের ডিসকাশনের মধ্যে আসছিল, আশাটা আরও যেটা চেঞ্জ, যেটা আসছে সেটা হচ্ছে আগে কোর্ট স্ট্রাকচারের ভিতরে যদি কোনো লেবার যদি দেখা গেছে হচ্ছে কোর্টে মামলা করতেছে, তারপর হচ্ছে লেবার কোর্ট থেকে লেবার অ্যাপিলেট ট্রাইব্যুনাল পরে হাইকোর্টে আসতো, এখন কিন্তু আর হাইকোর্টে ডাইরেক্ট অ্যাপিলেট ডিভিশনে মামলা নিয়ে যেতে পারবে সে। সো এটা কিন্তু একটা ফিল্টারেশন প্রসেসে কিন্তু এটা কিন্তু ভালো হচ্ছে। দেখেন, আমি একটা কথা বলি, সেটা হচ্ছে এখানে যে আমার রুলস রেগুলেশন কোথাও কোনো কমতি নাই। আমাদের দেশে কিন্তু আমরা কিন্তু আইএলওর মোটামুটি সব কিছু কিন্তু আমরা ইমপ্লিমেন্ট করছি। রানা প্লাজার পরের থেকে কিন্তু আরও বেশিভাবে কিন্তু এখন আমাদের উপরে চাপ আছে। বাংলাদেশ গভর্নমেন্ট যেই ফেজই হোক না কেন, যদি বাংলাদেশ গভর্নমেন্ট ইন্টারন্যাশনাল এন্টিটিসদের ডিমান্ড যদি স্যাটিসফাই না করতে পারে, আমাদের দেশের রেমিটেন্সের উপরে বেস করে বাংলাদেশ টিকে থাকতে পারবে না। বাংলাদেশের এক্সপোর্ট ওরিয়েন্টেড একটা কান্ট্রি, আমাদের জন্য দেশের থেকে এক্সপোর্ট করাটাই হচ্ছে তার মূল আপনার লক্ষ্য। এখন এইখানে কিন্তু একটা বড় একটা প্রশ্ন থাকে, সেটা হচ্ছে এখানে যে এই জন্যই কিন্তু আমাদের দেশে কিন্তু এই জিনিসটাকে কিন্তু এত জোরে সোরে দেখা হয়। আনফর্চুনেটলি ভাই যেটা বললেন সেটা হচ্ছে যে পলিটিক্যাল অ্যাম্বিয়েন্সের জন্য দেখা গেছে যে সেখানে আবার এটাকে আনরেস্ট করা হয়। এখন আমরা কি সেই রিস্কটাকে আমরা আসলে কি নিব? আমরা কি আমাদের নিজেদের ন্যাশনালি আমরা পলিটিক্যালি স্ট্রং থাকার জন্য কি আমাদের দেশটাকে কি আমরা ইন্টারন্যাশনাল গ্লোবালি কি আমরা একটা খারাপ
একটা ইমপ্রেশন কি ড্র করা এটা কি ঠিক হবে, এটা একটা প্রশ্ন থাকে। কিন্তু এটাই প্রশ্ন আমার প্রশ্ন ওনার কাছে যে আসলে কি এটা কি দরকার ছিল? রানা প্লাজার ইনসিডেন্টটা কি আমাদের দেশকে কি আমাদের পিছায় নিয়ে যায় নাই? রানা প্লাজার ইনসিডেন্ট, রানা প্লাজাতে শ্রমিকদের যে আপনি যে প্রশ্নটা আমাকে মাত্র করলেন যে শ্রমিকদের যদি কোনো ইস্যুস থাকে তারা কি এখন এটাকে নিষ্পত্তির কী অবস্থা, প্রশ্ন কিন্তু এখন ওইখানে আসে। সেটা হচ্ছে এখানে যে তখন যদি এটাকে নিষ্পত্তি করা হতো, শ্রমিকরা যখন যে বারবার বলতেছে যে বিল্ডিংয়ের অবস্থা ভালো না, আমরা এখানে আমাদের সেফটি মনে হচ্ছে না, আমরা এখানে ডে বাইরে কাজ করতেছি, আমরা দেখতেছি বিল্ডিংটা কাঁপতেছে, আশেপাশে সবাই বলতেছে, সেই সময়গুলোতে যদি এই বিষয়গুলি অ্যাড্রেস করা হতো, বাংলাদেশের রেপুটেশনটা এত খারাপ হতো? আমার মনে হয় না। আজকে বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় কম্পিটিটার্স হচ্ছে কম্বোডিয়া, তারপর হচ্ছে আপনার অন্য যে কয়টা ভিয়েতনাম, ইন্ডিয়া, চায়না, যারা কম্পিটিশনের মধ্যে এখন ভালো পজিশনে চলে আসতেছে। এটা কেন? আগে তো এগুলো ছিল না। আগে কিন্তু বাংলাদেশের ডমিনেন্ট পজিশনে ছিল। কারণ কি ছিল? কারণ ছিল যে বাংলাদেশে তো কখনো এরকম ধরনের চোখ আসেনি। একটা ইনসিডেন্ট আমাদের দেশকে গ্লোবালি আমাদের একটা খারাপ একটা ইমপ্রেশন করে। একটু সংযোগ করতে চাই। আপনি দেখেন রানা প্লাজায় কিন্তু প্রায় 1224 জন শ্রমিক মারা গেছে, এটা হলো সরকারি হিসাব অনুযায়ী। এখনো অসংখ্য শ্রমিক যাদেরকে জুরাইনে দাফন করা হয়েছে এদের কিন্তু এখন পর্যন্ত পরিচয় পাওয়া যায় না। আপনাকে এটা স্বীকার করতে হবে যে রানা প্লাজায় আমরা যে ট্র্যাজেডির কথা উপরে ভিত্তি করে আজকে বাংলাদেশের সংস্কারের জন্য, বিশেষ করে গার্মেন্টস সেক্টর থেকে শুরু করে কারখানাগুলো যে সংস্কারের কথা বলতেছেন হেলথ অ্যান্ড সেফটির জন্য, এইখানে কিন্তু দেখেন 1224 জন শ্রমিক মারা গেছে, এদের নাম পরিচয় পাওয়া গেছে। অসংখ্য নাম জানা অজানা শ্রমিক যাদেরকে অজ্ঞাত হিসাবে জুরাইনে দাফন করা হয়েছে। আজকে তাদের কোন অবস্থা যাবে? অর্থাৎ কত লোক মারা গেছে, কত শ্রমিক মারা গেছে, এটা কিন্তু হিসাব করতে এখনো পারে নাই। আপনি দেখেন এই ক্ষেত্রে শ্রমিকদেরকে এখানে কিন্তু হত্যাকাণ্ডের শিকার হয়েছে তারা। মালিকদের বাঁচানোর জন্য কিন্তু মূলত মালিকদেরকে বাঁচানোর জন্য কিন্তু এই সংস্কার কাজগুলো শুরু হয়েছে। শ্রমিকের যে অধিকার আছে, শ্রমিকরা যে মানুষ, শ্রমিকদের যে নিরাপদ কর্মক্ষেত্র প্রয়োজন, এই জিনিসগুলো কিন্তু রানা প্লাজা দুর্ঘটনার আগ পর্যন্ত কোনো মালিক পক্ষ, সরকার পক্ষ, ইভেন কি বাংলাদেশের অনেক সিভিল সোসাইটির লোকরাও এই কথাগুলো বলেন নাই। 2-4টা এনজিও হয়তো বা কথা বলছেন, তারা হয়তো বা তাদের স্বার্থের জন্য বলছেন। আমরা শ্রমিক সংগঠনগুলো যে এই কথাগুলো যখন সমস্যারে বলতে শুরু করতাম, আমাদেরকে রাষ্ট্রদ্রোহী বলা হতো, আমাদেরকে বলা হতো বিভিন্ন রকমের বিশৃঙ্খলা সৃষ্টিকারী বা আনরেস্ট অবস্থা বাংলাদেশে যাতে সৃষ্টি হয় বা সরকারকে বেকায়দা যাতে ফেলা হয়, এইরকম আখ্যা দিয়ে শ্রমিক নেতাদেরকে অনেক সময় হয়রানি করা হয়েছে। তার প্রমাণ হলো আমিনুল নামের একজন শ্রমিক নেতা ছিলেন গার্মেন্টসের শ্রমিক নেতা আশুলিয়ার, সে কিন্তু গুম হয়েছে 2011 সালে। এখন পর্যন্ত সে আমিনুলকে খুঁজে পাওয়া যায় না। আমিনুল কিন্তু এই শ্রমিকদের নিরাপদ কর্মস্থল সৃষ্টির জন্যই কিন্তু এই গার্মেন্টসের কাজ, মানে গার্মেন্টস এলাকার কাজগুলো করতেছিলেন। আপনি এই অবস্থাগুলোতে সৃষ্টি হয়েছে, আপনাকে স্বীকার করতে হবে যে এই পর্যন্ত যত কিছু অর্জন এসেছে, প্রত্যেকটা অর্জনের পেছনেই কোনো না কোনো ত্যাগ বা কোনো দুঃখজনক ঘটনা জড়িত। আমরা আশা করব আজকে মহান এই মে দিবসের আলোচনা সভায় যে এই ধরনের যাতে দুঃখজনক কোনো ঘটনার মাধ্যমে শ্রমিকদের কোনো অর্জন যাতে না আসে। আমরা আলাপ আলোচনার মাধ্যমে আমরা বাংলাদেশের সচেতন শ্রমিক হিসাবে বাংলাদেশের প্রত্যেকটা স্টেক হোল্ডার যারা এর মধ্যে জড়িত তাদের প্রত্যেকের কাছে আহ্বান জানাবো যাতে করে এই ধরনের দুঃখজনক ঘটনা ঘটার পূর্বে আলোচনার মাধ্যমে শ্রমিকদের, মালিকদের, ইভেন কি সকলের দেশের জন্য মঙ্গলজনক হয় এরকম কিছু যেন আলোচনার মাধ্যমে সমাধান করা যায়। এবং আপনি খালি আমরা যে গার্মেন্টসের কথা বলছি, গার্মেন্টস আপনি পরিবহনের কথা চিন্তা করেন। একটা পরিবহনের শ্রমিক তারা যদি সন্ধ্যায় গাড়ি নিয়ে বের হয়, মনে করেন ট্রাক নিয়ে বের হলো, চট্টগ্রাম যাবে, পরের দিন সকাল পর্যন্ত সারা রাত সে গাড়ি চালাচ্ছে। আমরা কিন্তু আমাদের সংগঠনের পক্ষ থেকে, জাতীয়তাবাদী শ্রমিক দলের পক্ষ থেকে আমরা দাবি করেছি কনভেনশনের মাধ্যমে যে শ্রমিকরা যাতে এই রাত্রিবেলা যারা ট্রাক শ্রমিক বা বিভিন্ন শ্রমিক যারা আছেন তাদের কর্মঘণ্টা যেন নির্ধারণ করে দেওয়া হয়, কিংবা এরা রাস্তার পাশে দাঁড়িয়ে এদের জন্য একটা রেস্ট হাউস করে দেওয়া হয়, গাড়িটা থামিয়ে যাতে আপাতত 2 ঘন্টা বা 3 ঘন্টা রেস্ট নিয়ে। গ্লোবালি কিন্তু এটা 6 আওয়ার্স এর বেশি কিন্তু আপনি ইয়া করতে পারবেন না। এটা যাতে হয়, এটা কিন্তু আমরা দাবি করছি। আপনি দেখেন পরিবহন সেক্টরে গত 5 বছর 7 বছর এখানে কিন্তু একটা মাফিয়া চক্র কিন্তু পরিবহন জগৎটাকে নিয়ন্ত্রণ করত। পরিবহন শ্রমিকদের যে দাবি আছে এটা কিন্তু বাংলাদেশের 8-10 বছরের মানুষ ভুলে গেছিল। এখন কিন্তু সেই দাবিগুলো সামনে আসছে। তখন অর্থাৎ শাহজাহান খান থেকে শুরু করে যারাই পরিবহন জগতের সাথে যারা জড়িত ছিল, শ্রমিকদেরকে জিম্মি করে কিন্তু এটাও কিন্তু নেতা, এরা কিন্তু শ্রমিকদেরকে জিম্মি করে সরকারের পারপাস সাফ করছে, কিন্তু ব্যক্তিগতভাবে তারা লাভবান হয়েছে, শ্রমিকরা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা শুধু গার্মেন্টস শ্রমিক নয়, পরিবহন শ্রমিক নয়, সকল ক্ষেত্রে যারা কর্মরত আছেন, বিশেষ করে আপনার জাহাজ ভাঙ্গা শ্রমিক যারা আছেন তারা কিন্তু রীতিমতো স্বাস্থ্য ঝুঁকিতে আছে, এটা মনে আপনি জানেন। আমি একটু ওনার কাছে জানতে চাবো যে আইনি দিক থেকে যদি আমরা জানতে চাই যে শ্রমিকদের যে ওভারটাইম ডিউটি থাকে, তো এর জন্য তাদেরকে যে পারিশ্রমিকটা দেওয়া হয় এটা কি তাদের জন্য যথেষ্ট কিনা তাদের জীবনযাত্রা মানের জন্য? না না না, এখন এখানে আবার একটা জিনিস আছে। আসলে দেখেন আপনার ল তো আপনার স্পেসিফাই করে দিচ্ছে না যে আপনার লেবার লর মধ্যে, কিন্তু এটা কিন্তু হচ্ছে কি আলাদা বোর্ড আছে এটাকে আপনার ইয়া করার জন্য। এবার ওভারটাইমের যে বিষয়টা আবারও কিন্তু আমরা সেই ইতিহাসে ফেরত আসি। প্রথম যেই আপনার রেভলিউশনটা হলো এই একই জিনিস, 8 ঘন্টার বেশি কাউকে আপনার
মানে আপনার ওয়ার্ক করার জন্য কম্পেল করা যাবে না, সেখান থেকে কিন্তু রেভলিউশনটা শুরু হলো। এখনও আজকে 2025 সালে আমরা কি এটা কি এখন পর্যন্ত কি বাস্তবায়ন হয়েছে যে 8 ঘন্টার বেশি কেউ চাকরি করতে পারতেছে না? আপনাকে আমার প্রশ্ন আপনার কাছে, না, আপনি আমার তো- চিন্তা করে দেখেন। অনেক Apart from that, শ্রমিকরা- অনেক absolutely. শ্রমিকরা কিন্তু আবার নিজে থেকেও বলে থাকে যে আমার আরো কিছু দরকার, আমি আরো এটা কেন? ডিউটি করতে কারণ চাই। হচ্ছে গিয়ে বিকজ অফ ফ্যাক্ট দ্যাট ওয়েজ, এই একটা জায়গায় হচ্ছে গিয়ে তার লাইফটাকে সে কম্প্রোমাইজ করে। তার ইচ্ছা থাকে হচ্ছে গিয়ে যে আমি ওভারটাইম করব, ঠিক আছে, কিন্তু আমাকে সেই তুলনায় আমার ওভারটাইমটা হ্যাজ টু বি মোর দ্যান, গ্লোবালি কিন্তু ওভারটাইম হ্যাজ টু বি মোর দ্যান দ্য রেগুলার ইয়ার। কারণ কি এখানে হলো তার যে নেসেসিটি অনুযায়ী যখন তার মানে ওয়েজ যখন কম থাকে তখন ও টাকাটা বৃদ্ধি করার জন্য এই কাজগুলো করে। যে ভাই যে কথা বারবার বলতেছিলেন, আমি একই কথা বলতেছিলাম আপনাকে, বলি যে 8 ঘন্টা কাজ হবে, 8 ঘন্টা বিশ্রাম হবে, 8 ঘন্টা বিনোদনের জন্য যাবে। এখন আপনি বলতেছেন সর্বোচ্চ আপনি 12 ঘন্টা বা 14 ঘন্টা পর্যন্ত কাজ করতে পারবেন, তাহলে 8-এর অধিক যে টাইমটা আছে দ্বিগুণ হারে তাকে অতিরিক্ত ভাতা দিতে হবে। কিন্তু 14 ঘন্টার উপরে কোনো ক্রমেই কাজ করানো যাবে না, কারণ 14 ঘন্টার উপরে যদি একটা লোক কাজ করে 24 ঘন্টার মধ্যে, তাহলে ও অসুস্থ হয়ে পড়ে। Absolutely. ওকে সুস্থ রাখার স্বার্থেই আপনার ও যতই করতে থাকে না কেন, আপনি যারা কর্তৃপক্ষ তাকে নিবৃত্ত করতে হবে যে না, তুমি থামো, এবার তুমি স্টপ যাও, 24 ঘন্টা 14 ঘন্টার উপরে তুমি কাজ করতে পারবা না। তাহলে এইখানে 14 ঘন্টার উপরে কাজ করতে সে কখন উদ্বুদ্ধ হয়? যখন তার যে প্রয়োজন, এই প্রয়োজনের সাথে যখন কম টাকা পাচ্ছে, তখন ওই টাকা আর্ন করার জন্য কিন্তু সেই কাজগুলো করতেছে। তার মানে কি, আমরা মিনিমাম ওয়েজ যেটা, এটা খুবই কম, এটাকে ইনক্রিজ করতে হবে, এটাকে বৃদ্ধি করতে হবে। এই জায়গায় আপনি যেতে ফার্স্ট হবে। ওয়ার্ল্ড কান্ট্রিগুলোর সাথে আমাদের ডেভেলপিং কান্ট্রির যদি তুলনা করা হয়, তাহলে কি এই শ্রমিকদের এই নীতিমালা কি অনেক ডিফারেন্স? এক্সট্রিমলি এক্সেসিভ ডিফারেন্ট। আমরা যদি আমি যে একটা সিগনিফিকেন্ট টাইম আমি দেশে বাইরে ছিলাম, দেখেন ঢাকা থেকে কক্সবাজারে যখন একটা বাস যায়, সেই ড্রাইভার ঢাকা থেকে স্টার্ট করে কক্সবাজারে যে স্টপ করে। কিন্তু এটা যদি ইউরোপে কোথাও যদি হতো, তাহলে যেটা হচ্ছে 3বার ড্রাইভার চেঞ্জ হতো। একটা জায়গায় বাস থামতো, আরেকজন ড্রাইভার এসে সে চার্জ নিত, আরেকজন এসে ড্রাইভ করে নিয়ে যেত। তো যেই ড্রাইভার 6 আওয়ার্স ড্রাইভ করেছে, সে দেখা গেছে হচ্ছে কি সেখানে একটা রেস্ট হাউস আছে, তার জন্য সেখানে থাকছে। এবার লরি যদি হয়, সে প্রত্যেকটা লরিগুলোকে সেভাবে ডিজাইন করা আছে যে যদি সেই টেক্সাসে অথবা অনেক জায়গায় যাচ্ছে যেখানে দেখা গেছে হচ্ছে প্রপার রেস্ট হাউসের ফ্যাসিলিটিস নাই, ওই লরির ভিতরে হচ্ছে আপনার স্লিপিং কন্ডিশন থাকতে হবে। কোনো অবস্থাতে সে 6 আওয়ার্সের বেশি ড্রাইভ সে করতে পারবে না। এটা শুধুমাত্র তার জন্য না, এটা সোসাইটির জন্য ইম্পর্টেন্ট। একটা ড্রাইভার যদি এত লং আওয়ার্স ড্রাইভ করে, প্রবলেমটা যেটা হবে সেটা হচ্ছে কি সে তার নিজের জন্য তো রিস্ক হবেই, সাথে যে গুডসগুলি সে ক্যারি করতেছে, যদি অ্যাক্সিডেন্ট হয় সেই গুডসগুলি বিশাল বড় ড্যামেজ হবে। এরপরে সে যদি অ্যাক্সিডেন্টে যদি মনে করেন যে কোনো কাউকে হিট করে, কোনো গাড়িকে হিট করে, কোনো ইন্ডিভিজুয়ালকে হিট করে, সেই গাড়ি ক্ষতি হবে, মানুষও মারা যেতে পারে। তো মানে আসলে কিন্তু এই যে আপনার টাইমটাকে ফ্রেম করে দেওয়া 14 ঘন্টা, এটা 14 ঘন্টা কার জন্য? শুধুমাত্র তার জন্য তো না। একজন শ্রমিক সে 14 ঘন্টা বেশি, সে 20 ঘন্টা কাজ করতে অসুস্থ হয়ে গেল, পরের দিন সে যখন আর কাজে আসতে পারবে না, তখন মালিকের কী হবে? মানে ইনস্ট্যান্টলি তো সে রিপ্লেসমেন্ট পাচ্ছেন না সে। তো একজন শ্রমিকের এর জন্য কিন্তু এটা সাইকেল, যাতে করে আপনার তার গুড হেলথ যেন তার জন্য থাকে, সেজন্য তার ফ্যামিলির নিডসগুলোকে এনশিওর করতে পারে, গুড হেলথ হয়, সে বাঁচবে, সে বেস্ট পারফরমেন্সটা সে দিবে, ইভেনচুয়ালি কে বেনিফিটেড হবে? তার মালিক বেনিফিটেড হবে। একটা শ্রমিক যদি বেস্ট ব্রেইনে, বেস্ট ফ্যাসিলিটিসে যদি কাজ করতে পারে, সে বেস্ট আউটকামটা দিবে। সে যখন তার বেস্ট আউটকামটা হবে, তখন ইভেনচুয়ালি বেনিফিটেড কে হচ্ছে? তো মালিকটাই বেনিফিটেড হচ্ছে। আর আস্তে আস্তে কী হয়, সমগ্রভাবে আমরা কিন্তু ন্যাশনালি আমরা কিন্তু বেনিফিট হয়। ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির সাথে আমাদের এই জায়গায় ডিফারেন্স, আইডিওলজিক্যাল ডিফারেন্স। ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে হচ্ছে যদিও ক্যাপিটালিস্ট ফর্ম অফ গভর্নমেন্ট যদি হয়ে থাকে, কিন্তু বিভিন্ন সেক্টর থেকে প্রেশারের কারণে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি একটা জিনিস যেটা দেখে সেটা হচ্ছে যেন আমাদের এইখানে আমার শ্রমিকদেরকে ইকুয়াল ট্রিটমেন্ট অফ ফেয়ার ট্রিটমেন্ট দিতে হবে। এমপ্লয়ি লেবার, এখানে মানে যে ওনার অফ দ্য ফ্যাক্টরি, তার এমপ্লয়িজ আর হচ্ছে কি লেবারদের মধ্যে সে কিন্তু কোনো ডিফারেন্সিয়েট করে না। তার কাছে কিন্তু রুলস অ্যান্ড রেগুলেশন কিন্তু সবই কিন্তু হচ্ছে সেম। সে ট্রাই করেছে তার লেবার্সরা যেন আরও বেটার সিচুয়েশনে থাকে। ইনফ্যাক্ট অনেকগুলি জায়গা আছে যে লেবার্সরা বেটার স্যালারি পায় কম্পেয়ার টু দ্য আপনার এমপ্লয়িজ, কারণ হচ্ছে কি সে সিগনিফিক্যান্ট ফুয়েল দিচ্ছে টু দ্যাট পার্টিকুলার ফ্যাক্টরি। জি, ধন্যবাদ আপনাকে। আসলে আরও সুযোগ ছিল যদি আমাদের আরও সময় থাকতো, কিন্তু আমাদের আসলে সেই সময়টুকু নেই। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। ধন্যবাদ আপনাদের দুজনকে অসংখ্য যে আমাদের এখানে আপনারা সময় দিয়েছেন। দর্শক, আমরা কথা বলছিলাম শ্রমিকদের অধিকার, সুরক্ষা ও অর্থনীতি নিয়ে। আজকে আমরা যে ডিসকাশন করলাম, আশা করি এতে আপনারা উপকৃত হয়ে যান। আগামী পর্বে কোনো সমসাময়িক বিষয় নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। ধন্যবাদ।